আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের ৩য় অধ্যায়ের আমার লেকচার শিটের ৫ নম্বর অঙ্কটা করব। যেহেতু লেকচার শিট থেকে পরীক্ষায় আল্লাহর রহমতে হুবহু কমন আসে, তাই আমরা প্রথমে এই লেকচার শিটের যে ৬টা অঙ্ক আছে এই ৬টা অঙ্ক করে পরে বইয়ের অঙ্কগুলো করব, দেখব এই 6টা অঙ্কের নিয়মের ভিতরেই বইয়ের সব অঙ্ক হয়ে গেছে এবং ইউনিভার্সিটির যতগুলো সালের প্রশ্ন আছে সবগুলো নিয়মে এই 6টার ভিতরেই আছে। তো শিটের ৫ নম্বর অঙ্কটা বের করে ফেলি। যাদের কাছে শিট নাই তারা গ্রুপ থেকে শিটের ছবি সংগ্রহ করে নেবেন, আর যাদের কাছে পিডিএফ আছে তাদের তো আর কোনো সমস্যাই নেই। প্রবলেম 5টা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে বলতেছে শো দ্য ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। যখনই শো দ্য ইফেক্ট অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন তখনই কী করতে হবে, আমাদেরকে ছক করে অঙ্ক করতে হবে। ছকের মাঝে কয়টা ঘর হয়, কিভাবে হয়, সেটা তো আমরা আগের ক্লাসগুলোতে অনেক ভালোভাবে শিখে নিছি। তারপর আবার এই অঙ্কর জন্য আমরা কয়টা ঘর হবে সেটা আমরা একটু নিয়মের শিটটা থেকে দেখে নিই। শেষ ক্লাস যেহেতু ডিটেলসে তো বলবো না। ডেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো তো সবসময় হয় লাল কালিগুলো। এই 4টা শব্দ যদি থাকে অঙ্কে তাহলে এই 4টার মাঝে 4টা ঘর হবে। আর এখানে হয় এই 3টা, অ্যাকাউন্টস পেবল, ক্যাপিটাল আর রিমার্ক। যদি নোটস পেবল শব্দটা থাকে তাহলে এটার জন্য একটা ঘর করতে হবে। তো ডাকটা আমরা পড়ে দেখলাম যে আমাদের এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল তো এটা আছে আগে থেকেই। মার্চেন্ট ইনভেন্টরি, মেশিন নামে একটা ঘর হবে। ইকুইপমেন্ট, মেশিন, ফার্নিচার, যে কোনো স্থায়ী সম্পদ যদি থাকে তাহলে সেটার তো ঘর হয়, এটা আমরা জানি। এরপরে আমরা অ্যাকাউন্টস পেবল আর ক্যাপিটাল এটার ঘরও হয়, এটা আমাদের জানা আছে। এখন আমরা অঙ্কে চলে যাই। এক নম্বর বলছে রহিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 1.5 লক্ষ টাকা। নগদ টাকা নিয়ে রহিম ব্যবসা শুরু করলো। তো এটার তো আমরা যদি লেকচার শিট দেখতে চাই, নিয়ম তো শিখিয়ে ফেলছি, 5বার করছি, যেমন ক্লাস 5-6টা। মালিক মূলধন বা ইনভেস্ট করলে ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস, তাহলে এই যে 1.5 লাখ টাকা কোথায় কোথায় যোগ হবে, ক্যাশে যোগ হবে আর ক্যাপিটালে যোগ হবে, এটা আমরা বুঝতে পারছি। এরপর 2 নম্বর বলতেছে পারচেজ মেশিন কিনছি 16,000 টাকা নগদে, তাহলে ক্যাশ মাইনাস মেশিন প্লাস। এটা আমরা বুঝতে পারছি কোথা থেকে, এখানে দেখি নগদে সম্পদ ক্রয় বা পারচেজ করলে ক্যাশ মাইনাস অ্যাসেট প্লাস। এই যে ক্যাশ মাইনাস যে অ্যাসেটটা কিনছি, অ্যাসেটের নাম কি, মেশিনারি প্লাস। কারণ সম্পদ বাড়লো, নগদ টাকা কমে গেল, কারণ আমি এই জিনিসটা কিনছি 16,000 টাকা দিয়ে, তাহলে আমার টাকা তো আসলো না, গেল, অবশ্যই গেল 16,000। এই জন্য ক্যাশ থেকে, পকেট থেকে টাকা গেলে বা ক্যাশ বাক্সতে টাকা গেলে ক্যাশ থেকে বিয়োগ করতে হবে, আর যোগ করতে হবে কোথায়, যে জিনিসটা কিনলাম সেই জিনিসটা। এটা স্বাভাবিক, সবাই বুঝে। 3 নাম্বার পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য একটা ঘর করছিলাম। জিনিস কিনলে কত হাজার টাকার জিনিস কিনলাম, 4,000 টাকার জিনিস কিনলাম। তো টাকা যদি কিনি, এবার লিখছে অন ক্রেডিট, তাহলে ইনভেন্টরি বেড়ে যাবে আর অ্যাকাউন্টস পেবলও বাড়বে। কারণ আমরা ধারে যদি কোনো সম্পদ কিনি তাহলে কি লেখা হয়, ধারে সম্পদ বা অ্যাসেট ক্রয় করলে অ্যাকাউন্টস পেবল প্লাস আর ওই সম্পদটা প্লাস। তাহলে দেখেন আমরা কি করলাম, অ্যাকাউন্টস পেবল প্লাস করলাম আর ওই সম্পদটা প্লাস করলাম। এখন বেসিক জিনিসটা একটু বলে দিই। দেখেন আপনি একটা জিনিস কিনছেন দোকান থেকে, জিনিসটা তো আপনি পেয়ে গেলেন, 4,000 টাকার জিনিস পেয়ে গেলেন, এই যে জিনিসটা বেড়ে গেল আপনার, কিন্তু সাথে দায়ও বাড়লো। দায় কীভাবে বাড়লো, এই টাকা তো আর ওই লোককে দেন না, এখনও দিতে হবে। টাকা দিতে হলে কী হয়, কেউ যদি টাকা পায় তাকে সেটাকে কী বলে, অ্যাকাউন্টস পেবল বলে। এরপর 4 নাম্বার যাচ্ছি আমরা, পারচেজ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এবার কিনলাম বাই ক্যাশ, আগেরবারও কিনছিলাম 2 তারিখে নগদে না বাকিতে কিনাতে আমরা কিনছিলাম অ্যাকাউন্টস পেবল আর ইনভেন্টরি। এবার কি নগদে কিনছি, নগদে কেনার ফলে আমরা কি করব, নগদটা যদি আপনি দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসেন তাহলে নগদ টাকা আপনার পকেট থেকে চলে যাবে, তাহলে ক্যাশ থেকে আমার চলে যাবে 25,000 টাকা। আর কি পাবেন বিনিময়ে, ইনভেন্টরি পাবেন 25,000 টাকা। এইগুলোর নিয়ম কিন্তু শিটে, আমাদের নিয়মের শিটে আছে। এরপরে আমরা চলে যাই 4 নাম্বারটা শেষ,
5 নাম্বারে চলে যাই। 5-এ কি বলছে, মার্চেন্ডাইজ সেলস বিক্রি করছি 17,000 টাকা, যা 15,000 টাকা কেনা পড়ছিল। এটা আমরা গত ক্লাসে, এটার আগের ক্লাসে আমরা সুন্দর করে শিখছি। মার্চেন্ডাইজ যদি আমি সেল করি, তাহলে সেল যদি করেন 17,000 টাকার, আর সেটার দাম ছিল কত, 15,000 টাকার। 15,000 টাকার জিনিস আপনার কমছে, আর এখানে ক্যাশ শব্দটাও বলা নাই, অন অ্যাকাউন্ট শব্দটাও বলা নাই। যেহেতু ক্যাশ শব্দটা বলা নাই, এটাকে আমি ধারে ধরে নিতে পারবো। আর যদি ক্যাশ বলা থাকতো তাহলে ক্যাশে ধরতাম, ক্যাশ যতক্ষণ বলা না থাকবে তখন ধারেই ধরে নিব। তাহলে 17,000 টাকা আমার জিনিস মানুষের কাছে আমি বিক্রি করছি, ওই লোকের কাছে পাই কত, 17,000। কারোর কাছে টাকা পাওয়া গেলে সেটা কি বলে, অ্যাকাউন্ট রিসিভেবল। 17,000 অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস হইল। আর জিনিস কমলো কত টাকার, আমার 15,000 টাকার জিনিস কমলো। 15,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে বিয়োগ হলো। 2,000 টাকা লাভ হলো, ক্যাপিটালের ঘরে 2,000 টাকা লিখতে পারি। এভাবে না লিখে 2,000 লিখতে পারি। আর এভাবে যদি লিখতে চাই তাহলে দুইটা এন্ট্রি করতে হবে। এক, সেল করছি, এটা এক প্রকার আয়। বাকিতে ধারে আয় করলে কি করতে হয়, ধারে আয় করলে আমরা শিখে নিছি, নিয়মটা আমি শিখিয়ে দিই। ধারে আয় করলে সেল কিন্তু এক প্রকার আয়, অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস। 17,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাপিটাল প্লাস। লেনদেন নাম্বার 2, এখানে দুইটা লেনদেন, একটা হলো 17,000 টাকার লেনদেন, একটা হলো 15,000 টাকা। কস্ট মানে খরচ 15,000 টাকার হয়েছে। তাহলে আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে 15,000 মাইনাস করলাম, আর আমাদের ক্যাপিটাল থেকে 15,000 টাকা খরচ। যে কোনো খরচ কোথায় লিখতে হয়, ক্যাপিটাল থেকে লিখতে হয়। তো ক্যাপিটাল থেকে 15,000 মাইনাস করলাম, কারণ 15,000 টাকার জিনিস কমছে, এই জন্য জিনিস থেকে মাইনাস করলাম 15,000। 15,000 টাকা খরচ হয়েছে, এই জন্য ক্যাপিটাল থেকে মাইনাস করলাম 15,000 টাকা। এরপরে আমরা যাই, বলতেছে হলো আগের নিয়মও হবে, 2,000 টাকায় সরাসরি লিখে দিলে হয়তো, বা এইভাবে ভাঙায় লিখলেও হবে। এরপরে আছে আমাদের 7 নাম্বার এন্ট্রি, মার্চেন্ডাইজ সেল টু রহমান অন ক্রেডিট। এবার স্পষ্ট বলে দিয়েছে অন ক্রেডিট, এটা আর এটা সেম। 15,000 এবার অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 লিখবো, ক্যাপিটাল 15,000 লিখবো। 12,000 এই ইনভেন্টরিতে লিখবো, আবার ক্যাপিটাল থেকে মাইনাস করবো 12,000। এরপরে বলতেছে স্যালারি পেইড। স্যালারি পেইড অনেক ইজি, যে কোনো ব্যয় হলে আমরা জানি নগদ টাকা দিতে হচ্ছে, ক্যাশ থেকে মাইনাস। আর ক্যাপিটাল থেকেও যে কোনো এক্সপেন্স হলে কি ক্যাপিটাল থেকেও মাইনাস করতে হয়, এটা আমরা বুঝে নিলাম। এরপর বলতেছে হলো 8 নাম্বার, রিসিভ ফ্রম মার্চেন্ডাইজ ক্রেডিট সেল 9,000। আচ্ছা, আমরা যে আগে যে বাকিতে বিক্রি করছিলাম সেই সব লোকের কাছ থেকে 9,000 টাকা পেয়েছি নগদ টাকা পেলে আমাদের ক্যাশের সাথে প্লাস, এটা আমরা সবাই জানি। আর কে দিল আমাকে, অ্যাকাউন্ট রিসিভেবল দিল, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস। এটা আমরা রুল নাম্বার কত পাবো, যে 5-এ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে নগদ পাওয়া গেলে ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস। এরপর আর দুইটা আছে, ব্যাড ডেট অ্যালাউন্স। ব্যাড ডেট শব্দটা যারা কমার্সের স্টুডেন্ট তাদের একেবারে পরিচিত, অনাদেয় দেনা। আর যারা সায়েন্স থেকে আসছেন তাদের পরিচিত না। ব্যাড ডেট মানে হলো অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা মানে একজনের কাছে আমি টাকা পাইতাম, সে আর টাকা দিবে না। টাকা না দিলে আমার কি লাভ হবে না লস হবে, সবাই বুঝতেছে এটা লস হবে। যে কোনো ক্ষতি বা লস বা এক্সপেন্স আমার কোথায় দেখতে হয়, ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয়। তো যে 1,000 টাকা যে আমার ক্ষতি হলো, এই জন্য ক্যাপিটাল থেকে 1,000 মাইনাস করলাম। কে এই ক্ষতিটা করলো, অ্যাকাউন্ট রিসিভেবল, সে আমাকে আর টাকা দিবে না 1,000। তো এই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 1,000 মাইনাস করবো, আর ক্যাপিটাল থেকে 1,000 মাইনাস করব। কখনো যদি এরকম ব্যাড ডেট হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করব, এবং সমপরিমাণ টাকা ক্যাপিটাল থেকে মাইনাস করব। এরপর 10 নম্বর বলছে কমিশন রিসিভ মানে কি পাওয়া, টাকা পাইলাম। টাকা পাইলে তো এটা সবাই বুঝে, ক্যাশে প্লাস। আর এটা কি জন্য পাইছি, আয় হয়েছে, আমার লাভ হয়েছে, ক্যাপিটাল প্লাস। কমিশন রিভিনিউ এই দিক দিয়ে লিখে দিব। এই দিক দিয়ে যে কারণে মূলধন বাড়ছে কমছে সেই কারণগুলো এই সাইড দিয়ে আমাদের লিখে দেওয়ার নামই হলো রিমার্কস। আশা রাখি অঙ্কটা বুঝতে পারছেন। পরে আমরা যোগ করে দেখাই দিলে অঙ্ক শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।